প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস এম আকাশ। একেই বলে বোধহয় মরার উপর খাড়ার ঘা। বাংলাদেশ, আপনারা জানেন যে করোনা ভাইরাস নিয়ে বা করোনা ভাইরাস মোকাবেলায় আমরা হিমশিম খাচ্ছি। তখনই আবার আমরা নতুন করে এই যে ব্ল্যাক ফাঙ্গাস, সেটার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে বাংলাদেশে। এটা শনাক্ত হয়েছে, ইতোমধ্যে একজন মারা গিয়েছে, দুইজন শনাক্ত হয়েছে, চিকিৎসাধীন আছে। এই ব্ল্যাক ফাঙ্গাস আসার ফলে আমাদের মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিচ্ছে যে এই যে তার অন্যতম কারণ ভারতে এটা অনেক বেশি দেখা দিয়েছে। তো একদিকে করোনা, আরেকদিকে ব্ল্যাক ফাঙ্গাস, এই জিনিসটা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত খুব বেশি জানে না বিষয়টা কি। এই বিষয়টা আমরা একটা পরিষ্কার হওয়ার চেষ্টা করব যে ব্ল্যাক ফাঙ্গাস কি, কতটা মারাত্মক, কিভাবে সতর্ক থাকতে হবে যাতে আমরা এতে আক্রান্ত না হই। নানাবিধ বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে যোগ দিচ্ছেন দুজন বিশেষজ্ঞ, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। তারা দুজনই অনলাইনে যুক্ত হচ্ছেন। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ, এবং আমার সাথে আরও আছেন ডাক্তার খন্দকার মেহেদি আকরাম, সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট, শেফিল্ড ইউনিভার্সিটি, যুক্তরাজ্য। আপনাদের দুজনকে স্বাগত জানাই। অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, আপনি যদি আমাকে শুরুতে বলেন যে এই যে ব্ল্যাক ফাঙ্গাস যে বিষয়টা, একজন অলরেডি বাংলাদেশে মারা গিয়েছে, ভারতে এটা অনেক বেশি ছড়িয়ে পড়েছে, এই ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশনটা আসলে কি এবং এটা কিভাবে সংক্রামিত হয়? ধন্যবাদ আকাশ। এটা ফাঙ্গাস, এক ধরনের ফাঙ্গাস, আমরা বাংলায় যেটাকে ছত্রাক বলি। এইটা আমাদের কিছু ছত্রাক আছে যারা মানুষকে সংক্রমণ করে। তো কিছু কিছু ছত্রাক আছে যেটা বেশি সংক্রমণ করে, যেমন ক্যান্ডিডা একটা ছত্রাক আছে, ক্যান্ডিডিয়াসিস যেটা আমরা বলি, ওরাল থ্রাশ বলি, মুখে হয়, অনেক সময় মহিলাদের হয় যৌনি পথে। তো এরকম কিছু ফাঙ্গাস আছে যেগুলো যেমন ধরেন গায়ে আমরা যেটাকে বলি রিং ওয়ার্ম, তারপরে চুলে হয় কিংবা নখে হয়। কিন্তু এই ব্ল্যাক ফাঙ্গাস যেটাকে আমরা মেডিকেলি বলি মিউকর মাইকোসিস, এবং এই ফাঙ্গাসটা, এই ফাঙ্গাল ইনফেকশনটা এত কমন না। এইটা প্রকৃতিতে থাকে, প্রকৃতিতে থেকেই কোনোভাবে যদি মানুষের মধ্যে আসে এবং যে ব্যক্তির মধ্যে আসবে তার যদি ইমিউনোসাপ্রেশন থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যেমন এটা ডায়াবেটিস হতে পারে, ক্যান্সার হতে পারে, ক্যান্সারে কেমোথেরাপি নিয়েছে অথবা রেডিওথেরাপি নিয়েছে, অথবা দীর্ঘদিন স্টেরয়েডে যারা থাকেন, যেমন এই ডেক্সামেথাসন কিংবা প্রেডনিসালন, এই ধরনের নানা আমাদের স্টেরয়েড আছে, এগুলোতে যদি কেউ দীর্ঘদিন থাকেন তাহলে তাদের প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। আর প্রতিরোধ ক্ষমতা যখন কমে তখন এটা এক ধরনের ধরেন বলা যায় অপরচুনিস্টিক ইনফেকশন করে, অর্থাৎ সাধারণ প্রতিরোধ ক্ষমতা থাকলে করতে পারবে না, কিন্তু প্রতিরোধ ক্ষমতাটা না থাকলে করবে। এখন এটা প্রকৃতিতে ব্যাপকভাবে আছে, ভারতেও আছে, আমাদের দেশেও আছে। আমাদের দেশেও আগে থেকেই সংক্রমণ হয়, কিন্তু অনেক বেশি নয়। আমার মনে পড়ে 2013-14 সালে আমি তখন সিডিসি ডিরেক্টর যখন ছিলাম, তখন আমার কাছে বারডেম থেকে লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি চেয়েছিল, যে আমাদের একজন ডাক্তারের এই ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছিল। তো আমি তখন দিতে পারিনি, অবশ্য এটা কালাজ্বরের জন্য ছিল বলে। তো সুতরাং এরকম কম বেশি থাকে। কালকে বারডেমের একজন সহযোগী অধ্যাপকের সঙ্গে কথা হলো, উনিও বললেন যে স্যার আমরা মাঝে মাঝে এটা পাই। ভারতে যে বিষয়টা ঘটছে সেটা হলো যে এই করোনার সময় অনেক লোক আক্রান্ত হয়েছে এবং তাদের মারাত্মক মরবিডিটি এবং মর্টালিটি হয়েছে। অনেকে চোখ হারিয়েছেন, অনেকে নাক তাদের আক্রান্ত হয়েছে, তাদের মাড়ি কেটে ফেলতে হয়েছে, এরকম ঘটনাও আছে, এবং মৃত্যুটাও কম না, কোনো কোনো ক্ষেত্রে 50% ডেথ। এখন কথা হলো ভারতেও আগে থেকে সংক্রমণ হতো,
কিন্তু এখন বাড়লো কেন, এটা নিয়ে নানা কিছু চিন্তা ভাবনা চলছে, আমরাও ভাবছি। তো কয়েকদিন হলো ভারতের পত্রপত্রিকায় ওখানকার গবেষকদের উদ্ধৃতি দিয়ে একটা বিষয় সামনে এসেছে, যেটা আমার কাছে একটু প্রণিধান যোগ্য মনে হয়। সেটা হলো যে ভারতে আপনি জানেন যখন ব্যাপক সংক্রমণ ঘটে, অক্সিজেনের তীব্র অভাব ঘটে মেডিকেল অক্সিজেনের, তখন ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ব্যবহার করা হয়। এবং এই ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন থেকে অর্থাৎ যারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটা ব্যবহার করেছেন তাদের ক্ষেত্রে এই সংক্রমণটা বেশি দেখা দিয়েছে এবং এটা তাৎপর্যপূর্ণভাবে সম্পর্কিত। সুতরাং এবং তার সাথে ডেক্সামেথাজোন ইউজ করা, আপনি জানেন যে কোভিডে এটা ইউজ করা হয়। তো এখন আমি চিন্তা করছি যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন থেকে কিভাবে সংক্রমণটা হতে পারে। আমি ডাক্তার বেনজির আহমেদ এই জায়গায় যদি আপনাকে একটু থামাই, আমি একটু ডাক্তার খন্দকার মেহেদী আকরামকে কাছে হয়ে আসি আপনার কাছে, যে ভারতের থেকে ভারতের যে অভিজ্ঞতা আপনি যেটা প্রণিধানযোগ্য মনে করছেন, যদি সেখানে কিভাবে হলো, বাংলাদেশে আমরা এটা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে যাতে সংক্রমণ বেড়ে না যায় সেটা কিভাবে হতে পারে আপনাকে জানতে চাইবো। আমি একটু এখন ডাক্তার খন্দকার মেহেদী আকরাম আপনার কাছে যেটা জানতে চাই, এখন মানুষের মাঝে যে আতঙ্কটা বেশি যে কারণে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে করোনার সময় এই ব্ল্যাক ফাঙ্গাস, মানে যারা করোনা রোগী তাদের অনেকের হয়েছে, মানে করোনার সাথে এটার কি সম্পর্ক এইটা যদি একটু বুঝিয়ে বলেন, এবং যে কোনো মানে করোনা রোগে ছাড়াও ওরা কেউ আক্রান্ত হতে পারে কিনা এই ব্ল্যাক ফাঙ্গাসে, বিষয়টা যদি একটু পরিষ্কার করতে পারেন। ধন্যবাদ আকাশ ভাই। আপনি আসলে এখানে তিনটা বিষয় উল্লেখ করেছেন। একটা হচ্ছে যে করোনার সাথে এই ব্ল্যাক ফাঙ্গাসের যোগ সাজকটা কি, আবার ন্যাচারালি এই রোগটা কিভাবে হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের ভীতি। এখন ইন্ডিয়াতে যে ঘটনাগুলো ঘটেছে একটু খেয়াল করতে হবে যে এই ভীতিটা কেন আসছে। ভীতিটা আসছে মিডিয়া কভারেজের জন্য, যতটা না ফ্যাক্ট তার চেয়ে বেশি যেটা হচ্ছে প্রচারণা থেকে মানুষের ভেতরে একটা উৎকণ্ঠা এবং উদ্বিগ্নতা দেখা দিচ্ছে, এবং তারা মিডিয়ার নিউজগুলো পড়ে ভীতি সৃষ্টি হচ্ছে তাদের ভেতরে। কিন্তু আমাদের বাস্তব প্রেক্ষাপটটা দেখতে হবে, আমাদের অবস্থানটা বুঝতে হবে। যদি আমি একটু বলি যে ইন্ডিয়াতে থেকে যেহেতু এই ব্যাপারটা শুরু হয়েছে, ইন্ডিয়াতে আপনার এখন পর্যন্ত 2,71,00,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, তার ভেতরে প্রায় 3,11,000 মানুষ মৃত্যুবরণ করেছে। এবং এটা প্রতিটা মৃত্যুই দুঃখজনক, কিন্তু এত নাম্বার মানে 3 লক্ষের উপরে মানুষ যে মারা গেল, তার ভেতরে মাত্র 250 জনের মতো মারা গেছে রিসেন্টলি এই ব্ল্যাক ফাঙ্গাসে, আর প্রায় 9,000-এর চেয়ে কিছুটা কম আক্রান্ত হয়েছে এই ব্ল্যাক ফাঙ্গাসে। এখন এই ওভারঅল যদি আপনি চিন্তা করেন যে কনসিকুয়েন্সটা, কোভিডের যে কনসিকুয়েন্স, সেই অনুযায়ী ব্ল্যাক ফাঙ্গাস খুবই নগণ্য। আপনি যদি এই 2,70,00,000 মানুষের ইনফেকশনের সাথে 9,000 মানুষের ইনফেকশন তুলনা করেন। তবে এটা ঠিক যে এই ব্ল্যাক ফাঙ্গাস, আমরা যেটাকে বলি মিউকরমাইকোসিস মেডিকেল টার্মে, এই রোগটা খুবই রেয়ার, ন্যাচারালি রেয়ার। কোভিড এর পূর্ববর্তী সময়ও এটা ন্যাচারালি রেয়ার। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা খুবই রেয়ার। বিশেষ করে সিডিসির একটা গবেষণায় দেখা যায় যে প্রতি 20 লক্ষ মানুষে 3 জনের কিন্তু আসলে মিউকরমাইকোসিস হয় বছরে। সো এটা খুবই রেয়ার। ইন্ডিয়াতে এই সংখ্যাটা যদিও বেশি, তার স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের এই অসুখটার সাথে যেটা মূলত জড়িত সেটা হচ্ছে যে পারিপার্শ্বিক যে পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্যাম্প, তারপরে সবজি পচা, তারপরে ফল পচা, ফাঙ্গাল মোল্ড, আর্দ্রতা, এগুলোর সাথে মিউকরমাইকোসিস ওতপ্রোতভাবে জড়িত। আরেকটা জিনিস হচ্ছে কোভিডের সময় কেন এমন হচ্ছে। কোভিডের সময় কারণ হচ্ছে 3টা কারণে ইন্ডিয়াতে। একটা হচ্ছে কোভিড ইটসেলফ, তার মানে যখন ভাইরাল ইনফেকশন হয়, যে কোনো ভাইরাল ইনফেকশন হওয়ার পর সেকেন্ডারি একটা ইনফেকশন আমরা বলি, সেটা ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে, ফাঙ্গাস দিয়েও হতে পারে। এক্ষেত্রে যে ঘটনাটা সেটা ফাঙ্গাস দিয়ে ঘটেছে, তার মানে কোভিড ইটসেলফ মে বি অ্যাসোসিয়েটেড কজ। 2 নম্বর হচ্ছে কোভিডের চিকিৎসা, যেটাকে আমরা বলি ম্যালপ্রাক্সিস বা যথেচ্ছা ওষুধের ব্যবহার, সেটা ইন্ডিয়াতে ঘটেছে। আমরা এটা জানি যে মানুষ যেহেতু ট্রিটমেন্ট পাচ্ছে না, ট্রিটমেন্ট নিতে ভয় পাচ্ছে, হসপিটাল স্যাচুরেটেড হয়ে গেছে এবং মানুষের ভিতরে কোভিড ভীতি দেখা দিয়েছে, তারা ইচ্ছে মতো আপনার ওরাডাক্সন ট্যাবলেট কিনে
মানে ডেক্সামেথাসোন অথবা ওরাডাক্সন ট্যাবলেট কিনে, স্টেরয়েড ট্যাবলেট কিনে তারা যথেষ্ট পরিমাণ খেয়েছে, যথেষ্ট পরিমাণ গ্রহণ করেছে। এটা ব্ল্যাক ফাঙ্গাসের আগেই আমরা জানি। তো যেটা হয়েছে, তারা সপ্তাহের পর সপ্তাহ যখন হাই ডোজে স্টেরয়েড খেয়েছে এবং স্টেরয়েড যখন সাডেনলি স্টপ করেছে, স্টেরয়েড স্টপ করার একটা নিয়ম আছে, এটাকে ট্যাপারিং ডোজে স্টপ করতে হয়, ধীরে ধীরে স্টপ করতে হয়। যখন তারা সাডেনলি স্টপ করেছে, তখন তাদের আশেপাশে যেহেতু এই মিউকরমাইকোসিস মানে মিউকরটা চারপাশে তাদের সবসময় থাকে এনভায়রনমেন্টে, সেটা দিয়ে অনেকে আনফরচুনেটলি ইনফেক্টেড হয়েছে এবং তারা অনেকেই ছিল কোভিডে আক্রান্ত, ইনফেক্টেড হয়ে তারা মারা গেছে। তৃতীয় যে কজটা হচ্ছে, ইন্ডিয়াতে কিন্তু পৃথিবীতে যত ডায়াবেটিক পেশেন্ট তার দ্বিতীয়, মানে ডায়াবেটিসের দিক দিয়ে ইন্ডিয়া কিন্তু চীনের পরে মানে দ্বিতীয় প্রিভ্যালেন্ট একটা দেশ। তার মানে যারা যারা করোনায় আক্রান্ত হয়েছে তাদের 80% উপরই ডায়াবেটিস ছিল, এবং যারা যারা এই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে তারা প্রায় 87% আপনার ডায়াবেটিক রোগী ছিল। সো এই ডায়াবেটিসটা তাদের মৃত্যুর একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যেটা আমরা বললাম যে প্রফেসর বেনজির আহমেদ স্যার বলেছেন যে এটা অপরচুনিস্টিক ইনফেকশন। নর্মালি ন্যাচারালি আমাদের যে ইনেট ইমিউন সিস্টেম থাকে, সেটা আমাদের এই মিউকরের সংস্পর্শে আসলেও, এই ফাঙ্গাসটার সংস্পর্শে আসলেও আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম এটাকে আর বৃদ্ধি পেতে দেয় না, তার মানে আমরা আর সচরাচর ইনফেক্টেড হই না। কিন্তু কেন এখন হচ্ছে? তার কারণ হচ্ছে কোভিড, তার কারণ হচ্ছে কোভিডে যথেচ্ছ রকম স্টেরয়েড ব্যবহার, এবং তার কারণ হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস, এবং আমাদের আশেপাশে তো এই মিউকর রয়েছে। এ কারণেই কিন্তু আসলে ইনফেকশনটা হয়েছে। আমি বাংলাদেশের ক্ষেত্রে এখন যদি এটাকে একটু ট্রান্সফার করি, যে বাংলাদেশে কি আমাদের ভীতির কারণ আছে কিনা, বাংলাদেশে এখন ভীতির চেয়ে দরকার সতর্কতার দরকার। তার কারণ হচ্ছে আমরা যেন এই মুহূর্তটাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, মাস্ক নিয়মিত ব্যবহার করি। আর হসপিটালের কথা যেটা বললেন বেনজির আহমেদ স্যার, যে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড অক্সিজেন ব্যবহার করা হয়েছে, এখন এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এতদিন আমরা বেঁচে গেছি, কিন্তু এখন কিন্তু খেয়াল করতে হবে, যেহেতু এই মিউকরটা ছড়িয়ে পড়ছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে হসপিটালে বিশেষ করে এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে এবং অক্সিজেন পেশেন্টকে দেওয়ার ক্ষেত্রে, যে আমরা যেন পরিষ্কার ফিল্টার এবং যেটাকে বলা হয় হেপা ফিল্টার ইউজ করি, এবং যে 0.4 মাইক্রন পোরাস যে ফিল্টারগুলো আমরা ইউজ করি, যেটা দিয়ে মিউকর পাস করতে পারে না, ফাঙ্গাস পাস করতে পারে না, এই ফিল্টারটা এখন খুব কেয়ারফুলি ব্যবহার করতে হবে। হসপিটালের অক্সিজেন সাপ্লাইটা যেন স্টেরাইল ওয়েতে হয়, সেই ব্যবস্থাটা করতে হবে। এতে করে নজোকোমিয়াল ইনফেকশন বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন এটা কমে যাবে। কারণ সিভিয়ার কোভিডের পেশেন্টদের কিন্তু আপনার মিউকর আক্রান্ত বা মিউকর মাইকোসিসের সম্ভাবনা বেশি, এবং এটা যদি হয়ে থাকে এটার সোর্স হবে হসপিটাল যে সোর্স, তার মানে ইনটিউবেশন টিউব, তারপর অক্সিজেন সার্কুলেশন, সেন্ট্রাল অক্সিজেন সার্কুলেশন, এসব। তার মানে এখন কিন্তু হসপিটাল লেভেলে এটা কিন্তু এখন আসলে খুব কেয়ারফুলি নেওয়া উচিত, যাতে ছড়িয়ে না পড়ে। অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার মেহেদী আকরাম। ডক্টর বেনজির আহমেদ, আপনি ভারতের প্রসঙ্গ বলছিলেন যে ভারতে যেহেতু এটা ছড়িয়ে পড়েছে এবং পত্রপত্রিকায় আমরা দেখেছি এটা যেহেতু ব্যাপকভাবে এটা কাভারেজ হয়েছে, এটা বাংলাদেশের মানুষের মধ্যে আতঙ্কের একটা বড় কারণ সেটা, এবং এটা যেহেতু করোনার সময় হয়েছে, মানুষের মধ্যে এমন একটা ধারণা হয়েছে যে করোনার সাথে এর একটা বিশেষ সম্পর্ক হয়েছে, করোনা হলেই বোধহয় ব্ল্যাক ফাঙ্গাস হয়ে যেতে পারে, এরকম একটা ধারণা তৈরি হয়েছে। সেইটা একটু পরিষ্কার করা দরকার। এবং ভারতের যে উদাহরণ দিয়েছিলেন যে সেখান থেকে ভারত কিভাবে ছড়িয়েছে এবং সেখান থেকে আমরা কি অভিজ্ঞতা বাংলাদেশে যাতে এটা ছড়িয়ে না পড়ে সেটা কি করা যেতে পারে? না, ধন্যবাদ। শোনেন, এখন মানুষের ভীত না হওয়ার কারণ নেই, কারণে যে আসলে এখন তো আমাদের তথ্যের অবাধ প্রবাহ, তথ্য নানাভাবে আসে, এমনকি নামকরণের কারণে একটা ভীতির সৃষ্টি হয়। ধরেন যদি মিউকর মাইকোসিস বলা হতো, তাহলে যতটা না মানে ভীতি হতো, ব্ল্যাক ফাঙ্গাস, আমাদের ব্ল্যাক কথাটা কালো জিনিসটি আমাদের কাছে একটা ভয়, কালো অন্ধকার, কালো খারাপ। তো সুতরাং আসলে ভীতি হয়েছে, এটা ঠিক। এবং আমাদের এই আলোচনাগুলো দরকার, যাতে করে মানুষ বিজ্ঞান মনস্ক ভাবে এটা নিয়ে ভাবতে পারে, ডিসিশন নিতে পারে। আমরা সেটাই করে যাচ্ছি যতটুকু আমরা পারি। তা আসলে এটা ঠিক
যে ভারতে যেহেতু বেশ কিছু লোক মারা গিয়েছে, এমনকি জরুরি অবস্থা জারি হয়েছে অন্তত কয়েকটা স্টেটে, আপনি জানেন। তো সুতরাং এটাকে একেবারে ভারতের জন্য উড়িয়ে দেবার নয়। বিশেষত আপনি যদি দেখেন কোন লোকের চোখ উঠিয়ে ফেলতে হচ্ছে, কোন লোকের চোয়াল কেটে ফেলতে হচ্ছে, কেউ মারা যাচ্ছে, তো সেটাকে আসলে হালকা ভাবে নেওয়ার কিছু নেই। তবে আমাদের এটা একটা বড় সুবিধা হলো যেটা ম্যান টু ম্যান ট্রান্সমিশন নেই। কেননা ইদানিংকারে আপনি যেটা মরার উপর খাড়া ঘা বলছেন, আমি বরঞ্চ এটাকে বলতে চাই যে ভারত থেকে যে সংক্রমণ আসাটা, এটাই আমাদের কিছুটা মরার উপর খাড়ার ঘা। অর্থাৎ আমাদের সংক্রমণ ছিলই, সেখানে ভারত থেকে সংক্রমণটা আসছে আমাদের কোভিড এর, সেটাই বরঞ্চ মরার উপর খাড়ার ঘা। কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস ভারত থেকে এসে বাংলাদেশের আরেকজন লোক আক্রান্ত হবে ভারত থেকে কেউ নিয়ে আসলে, সেটা নয়। এটা আমাদের প্রকৃতিতে যে মানে ফাঙ্গাসটা আছে, যে ছত্রাকটা আছে, ওটাই আমাদের শরীরে যদি ঢুকতে পারে এবং আমরা যদি ওই যে কয়টা কন্ডিশন আমরা আলোচনা করলাম সেগুলোর যদি ব্যত্যয় ঘটে, আবার আমরা রিপিট করতে পারি। যেমন ধরেন যাদের ডায়াবেটিস আছে, দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, এবং সেটা যদি আনকন্ট্রোল থাকে, তাদের ইমিউনিটি কমে যায়, তাদের প্রতিরোধ ক্ষমতা কমে যায়। স্টেরয়েড অনেকে ব্যবহার করেন দীর্ঘদিন, কারণে অকারণেও করেন। হয়তো চিকিৎসক 10 দিনের জন্য স্টেরয়েড লিখে দিয়েছেন একজন হাঁপানি রোগীকে, কিন্তু দেখা গেল উনি মাসের পর মাস, বছর পর্যন্ত ইউজ করছেন। এরকম আরো অনেক ক্ষেত্র আছে যেখানে স্টেরয়েড ব্যবহার করা হয়। আর মেহেদি আকরাম যেটা বললেন, বাংলাদেশেও এটা হয়েছে। কেননা মানুষ খড়কুটো ধরে বাঁচার মতো অবস্থা, যে করোনায় যে যা বলছে তাই করতে শুরু করেছে। স্টেরয়েডও এরকম অনেকেই কিনে রেখেছে, যে সামান্য কিছু হলেই স্টেরয়েডটা খাওয়া শুরু করবে, এরকম যেন অবস্থাটা। তো সুতরাং স্টেরয়েডের বেশি ব্যবহার, সেটাও এই ঝুঁকিটা বাড়াবে। আর যেটা আমি বললাম একটা, যে প্রকৃতি থেকে তাহলে রোগীর কাছে আসার এমনিতেও আসতে পারে, কিন্তু বেশি সম্ভাবনাটা কোথায়? তাহলে আমরা যদি এমন কোন জিনিস দেখি যেখান থেকে এটা বেশি মানে প্রকৃতিতে ছিল, সেখান থেকে মানুষের কাছে আসছে, সেইটা ভারতে একটা যোগসূত্র পেয়েছে ওখানকার এপিডেমিওলজিস্টরা বা সায়েন্টিস্টরা। সেটা হলো যে যাদের ক্ষেত্রে বেশি ইন্ডাস্ট্রিয়ালিস্ট অক্সিজেন ব্যবহার করেছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বা ইন্ডাস্ট্রি থেকে আনা, তাদের মধ্যে সংক্রমণটা বেশি হয়েছে। এবং এটা উড়িয়ে দেবার নয়, তো যে এটা থেকে হতেই পারে। তো এখন আমাদের জন্য যেটা করণীয়, সেটা হলো প্রথমত আমাদের এটা সম্বন্ধে সচেতনতা দরকার। ব্ল্যাক ফাঙ্গাস সম্বন্ধে এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে সতর্কতার একটা হলো প্রিভেন্টিভের মধ্যে যারা এরকম যাদের প্রতিরোধ ক্ষমতা কম, তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। যেমন ধরুন যে বনে বাজারে না যাওয়া, স্যাঁতস্যাঁতে জায়গায় না যাওয়া, যেখানে ছত্রাক ধরনের দেখা যায়, কোনো পুরনো বিল্ডিং বা ঘরের মধ্যে অনেক সময় হয় পানি টানি পড়ে আছে, কোনো জায়গায় ফাটল হয়ে গেছে, সেখানে ছত্রাক হতে পারে, এগুলো জায়গায় অ্যাভয়েড করা। মাস্কটা পরা, বাইরে থেকে এসে হাত ধোয়া। অনেক সময় আমরা বাইরে বেড়াতে গেলে কোথাও পর্যটনে কোনো পানি টানি দেখলে সেখানে নামি, এগুলো অ্যাভয়েড করা। এবং আমরা যদি চিকিৎসার বেলায় আসি, ডাক্তার বেনজির আহমেদ, চিকিৎসা নিয়ে আপনার কাছে আসবো। আমি একটু ডাক্তার খন্দকার মেহেদি আকরামের কাছে একটু আসি। ডাক্তার খন্দকার মেহেদি আকরাম, আপনি যেমন বেনজির আহমেদ বলছিলেন যে তথ্যর আমাদের তো আসলে ঘাটতি নাই, এত তথ্য আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে, গণমাধ্যমে অনেক সময় তথ্য পাচ্ছি, অনেক সময় কুতথ্যও পাচ্ছি। তো সেক্ষেত্রে অনেক সময় বিভ্রান্ত হওয়ার বিষয় থাকে। আমরা ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে জানছি, আবার অনেক সময় বলছে যে আবার ইয়েলো ফাঙ্গাসের কথা শুনছি, হোয়াইট ফাঙ্গাসের কথা শুনছি। আমরা এখন নয়, বাংলাদেশে ব্ল্যাক ফাঙ্গাসের কথা এখন আসছে। এই যে ইয়েলো ফাঙ্গাস বা হোয়াইট ফাঙ্গাস, এরা কি একই জাতীয় ফাঙ্গাস নাকি একটার থেকে একটা মারাত্মক? বাংলাদেশে আবার অন্য ফাঙ্গাস চলে আসতে পারে কিনা, এটা যদি একটু পরিষ্কার করেন। আসলে ফাঙ্গাল ইনফেকশন যখন আমাদের ন্যাচারালি স্কিনে হয় বা চুলে হয়, মানে স্কাল্পে হয়, নখে হয়, এগুলো খুব স্বাভাবিক, আমরা এটার কোনো গুরুত্বই দিই না। কিন্তু যে কথাগুলো বললেন যে ব্ল্যাক ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, এই ফাঙ্গাসগুলোর নামকরণ করা হয়েছে। এই ফাঙ্গাসগুলো যখন গ্রো করে, যখন এরা মোল্ড তৈরি করে, মোল্ডের কালারের উপর ভিত্তি করে এটা করা হয়েছে।
মূলত সবগুলোই কিন্তু আসলে ফাঙ্গাস। হোয়াইট ফাঙ্গাস যেটা বলছেন এটা কিন্তু খুবই মারাত্মক। এটা ক্যান্ডিডা অ্যালবিক্যান্সের যখন সিস্টেমিক ইনফেকশন হয়, আমাদের শরীরের বাইরে একটা ইনফেকশন হয় এক ধরনের, কিছু কিছু ছত্রাক অপরচুনিস্টিক, আমাদের শরীরে যখন রোগ প্রতিরোধী ক্ষমতা কমে যায় তখন এরা আমাদের রক্তে চলে যায়, আমাদের শরীরের ডিপ টিস্যুতে চলে যায়, ওইখানে গিয়ে গ্রো করে। and that is a very very serious condition. এটা শুধু যে কোভিড এর সাথে জড়িত তা না, এবং এটা যে নতুন তাও না। হোয়াইট ফাঙ্গাস বা ক্যান্ডিডা ইনফেকশন, ক্যান্ডিডিয়াসিস, সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস, এগুলো যখন হয়, ফুসফুসে বিশেষ করে হচ্ছে এখন, এটা কিন্তু মারাত্মক এবং এক্ষেত্রে কিন্তু রোগী মারা যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগী মারা যায়। এক নম্বর হচ্ছে যে প্রথমত যেহেতু এখন ফুসফুসে যে আমরা সিটি স্ক্যান করে যে মার্ক গুলো দেখি বা সাইন গুলো দেখি, এটা অনেক সময় ডিফারেন্সিয়েট করা কঠিন হয়ে যায় যে এটা কি ক্যান্ডিডা ইনফেকশন নাকি ভাইরাল ইনফেকশন, এই ধরনের সমস্যা হয়ে যায় এখন। সো এই ধরনের ডায়াগনোসিস ডিলে হওয়ার কারণে রোগীরা মারা যাচ্ছে। 2 নম্বর হচ্ছে যে আপনি বললেন ইয়েলো ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, এগুলো লেম্যান টার্মে আমরা বলি বোঝানোর জন্য মানুষকে, কিন্তু এই সবগুলো চিকিৎসায় ওই একই অ্যাম্ফোটারিসিন বি ইনজেকশন দিয়েই করতে হয়। সিস্টেমেটিক ইনফেকশন, এর যে রিকভারি খুব ভালো তাও না, আর তার সাথে যদি সুপার অ্যাডেড কোভিড ইনফেকশন থাকে অথবা পোস্ট কোভিড সিচুয়েশন থাকে তাহলে মৃত্যু বেড়ে যায়। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ভিতরে এখন ভীতির চেয়ে দরকার হচ্ছে সতর্কতা। মাস্ক পরিধান করলে যে কোনো ধরনের স্পোর, এই যে আমি একটু আগে বললাম যে আমরা জানতে পারলাম যে এই ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে না, তার মানে একজন মানুষ থেকে আর একজন মানুষের ছড়ায় না, এটা ছড়ায় আমাদের এনভায়রনমেন্ট থেকে। সো এনভায়রনমেন্ট থেকে ছড়ানোর দুটো উপায়, একটা হচ্ছে কন্টাক্ট, একটা হচ্ছে স্পোর। সো স্পোর যখন আমরা ইনহেল করি, স্পোর হচ্ছে ছোট ছোট মাইক্রোস্কোপিক পার্ট এই ফাঙ্গাসে বা মিউকরের, এটা যখন আমরা শ্বাসের মাধ্যমে নেই তখনই আমাদের শরীরে এই ফাঙ্গাসটা ঢুকে যায়। এই ফাঙ্গাসটা বন্ধ করার উপায় হচ্ছে মাস্ক ভাইরাসও প্রিভেন্ট করতে পারে আর ফাঙ্গাসকে খুব সহজেই পারে। সো পরিষ্কার মাস্ক পরিধান করা, নিয়মিত মাস্ক ধোয়া এবং ধুয়ে আবার মাস্ক পরিধান করা, অথবা যেগুলো ওয়ান টাইম মাস্ক আছে সেটা ব্যবহার করলে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই এই ফাঙ্গাস থেকে রক্ষা পেতে পারি, সেটা হোয়াইট ফাঙ্গাস বলেন, ইয়েলো ফাঙ্গাস বলেন অথবা ব্ল্যাক ফাঙ্গাস বলেন। এটা হচ্ছে প্রথম, যে মাস্ক পরিধান করতে হবে। আরেকটা কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, কারণ আমাদের বডিতে, আমি খুব কয়েক সেকেন্ড বলছি যে আমাদের বডিতে ফাঙ্গাস প্রিভেন্টিভ যে মেকানিজম, তার একটা হচ্ছে ইনেট ইমিউন সিস্টেম, আমাদের বডিতে ন্যাচারালি একটা ইমিউন সিস্টেম আছে ওটা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের বডিতে যে ব্যাকটেরিয়া থাকে, মাইক্রোফ্লোরা বলি, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরে কোনো হার্ম করে না, কিন্তু এই ব্যাকটেরিয়া শরীরে থাকার জন্য সে ফাঙ্গাসকে গ্রো করতে দেয় না। এই ব্যাকটেরিয়া নিজেই অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট রিলিজ করে। তো আমরা যখন অ্যাজিথ্রোমাইসিন খুব বেশি পরিমাণে খাবো, মেরোপিনাম ইনজেকশন নিব, হাই ডোজের অ্যান্টিবায়োটিক্স খাবো, তখন কি হবে, আমাদের বডিতে মাইক্রোফ্লোরা গুলো মরে যাবে, আমাদের ন্যাচারাল ব্যাকটেরিয়া গুলো মরে যায়, তখন কিন্তু খুব সহজেই ফাঙ্গাস গ্রো করে, আমাদের শরীরে থাকা ফাঙ্গাসও গ্রো করে, আমাদের শরীরে যে স্পোর এবং মোল্ড প্রবেশ করে ফাঙ্গাসে সেটা গ্রো করে। এটা আমরা খুব সহজভাবে দেখি। মহিলাদের যে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর তাদের ভ্যাজাইনাতে বা যোনিপথে এক ধরনের লিউকোরিয়া বা চুলকানি রকম এক ধরনের অসুখ হয়, সেটা হয় হচ্ছে ফাঙ্গাল গ্রোথের কারণে। কারণ হাই ডোজ অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে ন্যাচারালি আমরা যেটা দেখি যে মহিলাদের যোনিপথে থাকা যে আমাদের মাইক্রোফ্লোরা, সেটা ব্যাকটেরিয়ার মাইক্রোফ্লোরাকে আমরা ধ্বংস করে ফেলি, তখনই ফাঙ্গাল ইনফেকশন হয়। এটা একটা এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলটা অ্যাপ্লিকেবল এই করোনাকালীন সময়েও। সো আমি বলতে চাচ্ছি সাধারণ মানুষের জন্য যে আপনারা স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক এই দুটোর থেকে দূরে থাকুন। ডাক্তার যদি আপনাকে অক্সিজেন থেরাপি শুরু করে তখনই দেখবেন ডাক্তার আপনাকে স্টেরয়েড দিচ্ছে। আমি মনে করি যে এখন যেন আমাদের ম্যালপ্র্যাকটিস না হয়, পলিফার্মেসি না হয়, ডাক্তাররা যেন কিছু নট সবাই, গুটি কয়েক ডাক্তার হয়তো স্টেরয়েড শুরু করতে পারে, কিন্তু সেক্ষেত্রে এখনই সতর্কতা প্রয়োজন এবং অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, আপনি ট্রিটমেন্টের কথা বলছিলেন, যেহেতু আমাদের বাংলাদেশে এটা চলে এসেছে এবং আমাদের করোনা পরিস্থিতির মধ্যেই আমরা আছি, পোস্ট কোভিড সিচুয়েশনে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেক্ষেত্রে আক্রান্ত হতে পারে। আমাদের বাংলাদেশে অনেক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত আছে, তারাও আক্রান্ত হয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এটার জন্য কেমন আছে? ধন্যবাদ। এটা চিকিৎসা আছে,
এটাতে লাইপোজোমাল এমফোটেরিসিন বি, যেটা এমফোটেরিসিন বি এর একটা ভালো ফর্ম, এটা আগে থেকেই আছে যে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনে এটা কার্যকরী। এটা বাইরে থেকেও আনা হয়, আমি অনেকদিন থেকে আনি, এটা কালাজ্বরের জন্য আনতাম। সেটা হচ্ছে জিলিয়ার্ড কোম্পানির, আমেরিকার, এর নাম হলো অ্যাম্বিজম। তবে বাংলাদেশেও একটা কোম্পানি এটা একটু তৈরি করছে। আমাদের এই মুহূর্তে যে অনেক এটা লাগবে তা না, তবে যদি ব্যাপক সংক্রমণ হয় করোনার, তখন হয়তোবা এটা সংখ্যাটা একটু বেড়ে যেতে পারে। তো এখানে দুটো গুরুত্ব দিতে হবে। একটা হলো প্রিভেনশন, যেটা বলছিলাম যে স্বাস্থ্য বিভাগ এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারে, যাতে অক্সিজেনের সিলিন্ডার গুলো যেহেতু মাটিতে গড়াগড়ি খায়, এগুলোতে এইটা লেগে থাকতে পারে। এটা যখন আবার আমরা রোগীকে দেই, তখন এটা নজল দিয়ে বা টিউব দিয়ে যেতে পারে, সেটা যাতে না যায় সেই জন্য এগুলোকে যাতে জীবাণুমুক্ত করা হয় ডিসইনফেক্টেন্ট দিয়ে, যাতে করে এগুলো না লেগে থাকে। এবং রুগীকে যখন দেওয়া হবে তখন যেন সাবধানতা অবলম্বন করা হয়, যিনি দেবেন। কারণ অনেক সময় আমরা একবার সিলিন্ডারে হাত দেই, একবার টিউবে হাত দেই, একবার নাকে হাত দেই, এগুলো ব্যাপারে একটু সচেতন থাকতে হবে। দ্বিতীয়ত, আমাদের চিকিৎসকদের একটু সজাগ থাকতে হবে, কারণ এটা যদি লেট স্টেজ হয় তখন অনেক সময় চিকিৎসা দিয়েও বাঁচানো যায় না, কিংবা এটা ধরুন যদি চোখ আক্রান্ত হয়, চোখে দৃষ্টি হারিয়ে ফেলতে পারে। সেই জন্য আমরা যেন একটু আগেই শনাক্ত করতে পারি। এই ব্যাপারে আমাদের ক্লিনিশিয়ান যারা আছেন, বিশেষ করে তাদের যদি ডায়াবেটিক রোগী থাকে, তাদের যদি আমাদের ক্যান্সার রোগী থাকে, যাদের রেডিওথেরাপি দেওয়া হচ্ছে বা ইমিউনোথেরাপি দেওয়া হচ্ছে, কিংবা যারা দীর্ঘমেয়াদী স্টেরয়েডে আছেন, তাদের বেলায় বিশেষ নজর রাখতে হবে যে এই ধরনের কোনো লক্ষণ যদি সামঞ্জস্যপূর্ণ হয় মিউকর মাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসের জন্য, তাহলে প্রারম্ভেই যেন চিকিৎসাটা শুরু করা যায়, যাতে করে তার কোনো অঙ্গের ক্ষতি না হয়, তার জীবন যেন কম ঝুঁকিতে পড়ে। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওষুধটা একটু কস্টলি, তো সুতরাং আমি মনে করি সরকার এই ওষুধটা কিছুটা কিনে রাখতে পারে, যাতে করে তার আর্থিক অবস্থা যাই হোক না কেন, একজন গরিব লোক হলেও তার জন্য চিকিৎসার ব্যত্যয়টা না ঘটে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার খন্দকার মেহেদী আকরাম। আপনি সাধারণ মানুষের কথা বলছিলেন। এখন ধরেন কেউ একজন কোভিড বা পোস্ট কোভিড একজন মানুষ যদি এই ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে, বা তখন তিনি কখন বুঝবেন যে তিনি ব্ল্যাক ফাঙ্গাস, লক্ষণটা কি, তিনি কিভাবে বুঝবেন যে এটা ব্ল্যাক ফাঙ্গাস তার হচ্ছে? ব্ল্যাক ফাঙ্গাস আসলে সাধারণত যেটা হচ্ছে সেটা হচ্ছে কোভিড পরবর্তী সময়টাতে, কোভিডের সাথে হচ্ছে না। কারণ কোভিডের সময় যে থেরাপি, যে থেরাপিউটিক মডালিটি, যে টেকনিক, এসব থেকে অনেক সময় কন্টামিনেশন হচ্ছে। সো সোজা কথা যে সাইন সিমটম গুলো যেটা দেখা যায়, যে যেহেতু এটা ডিপ টিস্যু ব্ল্যাক ফাঙ্গাসের কথা আমি বলবো, বিভিন্ন জায়গায় সাইন সিমটম বিভিন্ন রকম। সাধারণত যাদের নাকে প্রথমত আক্রমণ করে তারা কিন্তু নেজাল কনজেশনে ভুগতে পারে, নাকের ভিতরে ব্যথা হতে পারে এবং নাক থেকে আপনার ডিসচার্জ হতে পারে। এবং এটা দেখা যায় যে কয়েকদিন পরই আপনার নাকের আশেপাশে চোখের কোনা দিয়ে তার লালচে ভাব চলে আসতে পারে, টেন্ডারনেস, ব্যথা হতে পারে এবং চাপ দিলে ব্যথা হতে পারে। পরবর্তীতে যে কোনো একটি চোখ সাধারণত দেখা যায়, দুই চোখ হয় না, যে কোনো একটি চোখ সাধারণত ফুলে উঠতে পারে, ব্যথা হতে পারে, ডাবল ভিশন, দৃষ্টিশক্তিতে সমস্যা হতে পারে। এগুলো সবই ওয়ার্নিং সাইন এই মুহূর্তে, যেহেতু আমরা এখন ব্যাপারটা জানি। সেক্ষেত্রে দ্রুততার সাথে এটা হেলাফেলা না করে, নিজের চিকিৎসা নিজে না করে দ্রুততার সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যেহেতু এখন ডাক্তাররা অলরেডি গাইডলাইন বাংলাদেশে পেয়ে গেছে এবং তারা এখন অ্যালার্ট, তারা যেটা করবে সেটা হইতেছে যে ক্লিয়ার ডায়াগনোসিস করবে। সাইনাসের ভেতরে সিটি স্ক্যান করলে দেখা যাবে যে সাইনাসের ভেতরে বাসা বেঁধেছে, চোখের পেছনে ইনফ্লামেশন হয়েছে কিনা, অপথ্যালমোলজিস্টরা ক্লিয়ারলি বুঝতে পারে যে এটা ফাঙ্গাল ইনফেকশন কিনা, এবং সাধারণত কনফার্ম করে একটু বায়োপসি নিয়ে বা একটু টিস্যু নিয়ে এটা কনফার্ম করে যে অ্যাকচুয়ালি এটা কোন ধরনের মিউকর বা কোন ধরনের ফাঙ্গাস। সো এটাই হচ্ছে সাইন সিমটম। জ্বর থাকতে পারে, নাকের আশেপাশে ব্যথা থাকতে পারে, চোখের আশেপাশে ফুলে উঠতে পারে, চোখ ফুলে উঠতে পারে, মাথায় তীব্র ব্যথা হতে পারে। আবার ফুসফুসে যাদের হয় সেক্ষেত্রে কিন্তু তাদের কাশি, জ্বর এগুলো থাকতে পারে। অনেকের ইন্টেস্টাইনে হয়, সেক্ষেত্রে ইন্টেস্টাইনাল সিমটম, ডায়রিয়া এসব দেখা দিতে পারে। সারা শরীরে তার ইনফেকশন হতে পারে, রক্তে ছড়িয়ে পড়তে পারে। এগুলো সবই কিন্তু সিভিয়ার কন্ডিশন। আমি বলতেছি যে আর্লি সিমটমের ভেতরে এই কয়েকটা: নেজাল কনজেশন, নাক থেকে সর্দি বেশি বেশি ঝরা, নাকে চোখে ব্যথা, চোখের চারপাশ ফুলে ওঠা, এসব জিনিস যদি কেউ দেখে অবশ্যই এখন ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা
ব্যবস্থা করা। জি, অনেক ধন্যবাদ ডাক্তার বেনজির আহমেদ। আমরা এখন একটু করোনা পরিস্থিতির মধ্যে আসি। করোনা পরিস্থিতির মধ্যে এখন আপনি দেখবেন যে আমাদের তো লকডাউন পরিস্থিতি গেল, এখন আমরা অনেক শিথিল করেছি। চাপাইয়ের দিকে যদি আপনি একটু নজর দেন, সেখানে দেখেন পরিস্থিতি কিন্তু দিন দিন আরও খারাপ হচ্ছে। সংক্রমণের হার আজকে আমি যে দেখলাম যে 62% চলে এসেছে। তার মানে এটা কিন্তু বেশ নিঃসন্দেহে এটা একটা আশঙ্কাজনক অবস্থা। সীমান্তবর্তী এই চাপাই, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে, লকডাউন, বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। এখন আমাদের যা ব্যবস্থা নেওয়া হয়েছে তা যথেষ্ট কিনা, এবং যেহেতু আমাদের সীমান্ত আরো জেলা আছে, আরো সীমান্ত দিক আছে, আমাদের জন্য কি পরামর্শ আপনার, মানে যাতে আমরা আবার কোনো বিপদের মধ্যে না পড়ি? ধন্যবাদ আকাশ। এই আমাদের সরকারিভাবে এটাকে বলা হচ্ছে যে ঈদ জনিত কারণে যে যাওয়া আসা, সেটার কারণে এটা বাড়ছে। এটা দিয়ে প্রকৃত যে সমস্যাটা সেটাকে মাস্ক করে ফেলা হচ্ছে। এখানে সমস্যাটা হলো ভারত থেকেই সংক্রমণটা আসা। আপনি যদি এখন বাংলাদেশের চিত্রটাকে দুই ভাগে ভাগ করেন, যে সীমান্তবর্তী 9টা জেলা ভারতের সাথে, বেশ করে পশ্চিমবঙ্গ, এবং বাকি বাংলাদেশ আকাশ পাতাল পার্থক্য। যেমন আপনি বললেন 60 ভাগ বা 62 ভাগ বা 50 ভাগ, এটা যদি আপনি বের করে নিয়ে আসেন, অনেক জেলায় আপনি 1% পাবেন, 0% পাবেন ইত্যাদি। তাহলে এটা আসলে ঈদের সময় যে যাতায়াত, এটা মূল কারণ না। এটার মূল কারণটা হলো ভারত থেকে সংক্রমণ আসছে। কিভাবে আসছে? ধরুন ভারত থেকে আমাদের অনেক যাত্রী আসছে, আমরা কোয়ারেন্টাইনের কথা বলছি, কিন্তু বিশ্বাসযোগ্য কোয়ারেন্টাইন হয় না। এটা আমরা আগেও দেখেছি। কোনো না কোনো ভাবে ওখান থেকে বেরিয়ে আসে, হাজার হাজার ট্রাক আসে ভারত থেকে নানা মালামাল নিয়ে নানা স্থল বন্দরে, এবং সেখানে ট্রাকের ড্রাইভার, হেল্পাররা আমাদের সাধারণ মানুষের সাথে মিশতেছে। ওখানে যারা কুলি, ওখানে যারা লোডার, আনলোড করে যারা, তাদের সঙ্গে মিশছে, তারা এটা নিয়ে আসছে কমিউনিটিতে ছড়াচ্ছে। এটা খুব পরিষ্কার এবং খুব সহজ একটা এটা লজিক। এখন এই চাঁপাইনবাবগঞ্জে যেটা করা হলো লকডাউনটা, এইটা দরকার ছিল আরেকটু আগে, কারণ ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে ছড়িয়েছে। এখন যাই হোক, তারপরেও এই লকডাউনটা অবশ্যই খুবই অত্যাবশ্যক ছিল। এবং বাকি যে 8টা জেলা আছে যেখানে সংক্রমণ অনেক বেড়ে গেছে, সেখানেও এই লকডাউনটা দরকার। আমাদের মূল যে ভূখণ্ড বাংলাদেশের, অর্থাৎ অন্যান্য যে জেলাগুলো, সেগুলো থেকে এই 9টা জেলা অথবা আর যে যে জেলায় সংক্রমণ হবে, সেটাকে যদি আমরা একেবারে কঠোর বিচ্ছিন্ন করে ফেলতে পারি, যেটা চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে, যেটা কক্সবাজার টেকনাফ উপজেলায় ঘটছে, একই কাজটা যদি আমরা খুব দ্রুত এখন করি, তাহলে হয়তোবা এটার বাংলাদেশের অন্যান্য জায়গায় ব্যাপক সংক্রমণটা আমরা কমাতে পারবো। আমাদের মনে রাখতে হবে, আমরা আন্তঃজেলা মানে গণপরিবহন খুলে দিয়েছি। সুতরাং ধরুন রাজশাহী থেকে যদি এখন বাস, ট্রেন এগুলো সব আসে, আর রাজশাহী থেকে সংক্রমণটা যদি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে এসে থাকে, সেটা কিন্তু ঢাকায় যাবে, চিটাগাঙে যাবে, দেশের অন্যান্যখানে যাবে, এবং তখন কিন্তু আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর সারা বিশ্ব জুড়ে কথা হচ্ছে, ভারতে যে ব্যাপক সংক্রমণ, তার স্পিল ওভার হবে অ্যাডজয়নিং কান্ট্রিগুলোতে। নেপালে ব্যাপকভাবে হচ্ছে, শ্রীলঙ্কায় হচ্ছে, এমনকি 34টা দেশে গেছে এই ইন্ডিয়ান ভেরিয়েন্টটা। কাজে এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। তার মানে আমাদের ডাক্তার বেনজির আহমেদ, তার মানে আমাদের ব্যবস্থা চাপায় নেওয়া হয়েছে, কিন্তু আরো অন্যান্য যে 9টি ডিস্ট্রিক্ট, সেটা এখনই আমরা ব্যবস্থা আমরা নিই, অনেক সময় দেরি হয়ে যায়, দেরি করার সুযোগ নাই, আপনি সেটা বলছেন। আমি ডাক্তার খন্দকার মেহেদী আকরাম আপনার কাছে আসি। আপনি এর অনেক আগে আলোচনায় কিন্তু এই প্রসঙ্গটা বলেছিলেন যে সীমান্ত জেলা যে এখানেই তখনই ব্যবস্থা নেওয়ার কথা বলছিলেন, যে সারা দেশে লকডাউন করার থেকে হচ্ছে যে এই সব সীমান্ত এলাকায় নজর দেওয়া দরকার। সরকার চাপাই দিয়ে শুরু করেছে, তো আপনি আর কি করা যেতে পারে? বিশেষ করে যদি আপনি বলেন যে রাজশাহী বা চাপাই এই অঞ্চল, কিন্তু আপনি জানেন যে এখন আমের সময়, আমাদের আম পরিবহন কিন্তু হচ্ছে, যেভাবেই হোক আম বিক্রি হচ্ছে, আসছে, ঢাকায় আসছে বা অন্যান্য শহরে যাচ্ছে। মানে এতে কতটা ঝুঁকি আছে, বা আর কি করা যেতে পারে, কি ব্যবস্থা নিলে আমরা বিপদে পড়বো না? দেখুন, আসলে একটা জিনিস কিন্তু খুব খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু একবার যদি ইন্ডিয়ার ভ্যারিয়েন্ট যদি বাংলাদেশে ছড়িয়ে পড়ে,
এটা কিন্তু আনকন্ট্রোলেবল, আপনার কোনো মেজারই কাজ করে না। ইন্ডিয়া ফেইলর হয়েছে এবং একটু আগে যে বেনুজি স্যার বললেন যে স্পিল ওভার আমরা দেখেছি, এবং নেপালে স্পিল ওভারটা হয়েছে, আর বাংলাদেশে তো স্পিল ওভার হয়েছে। বর্ডার অঞ্চলগুলা, সীমান্তবর্তী অঞ্চলগুলাতে সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেশি আপনার যদি সেন্টারের সাথে তুলনা করেন, মানে মধ্যবর্তী জেলাগুলোর সাথে। এটাই হচ্ছে যে ডিফারেন্সিয়াল যে স্প্রেড, এটা থেকেই বোঝা যায় যে দুই জায়গায় দুই ধরনের ভাইরাস স্প্রেড করছে। আমরা ইউকেতে ভেতরে জানি, ইউকের একটা এক্সাম্পল দেই যে ইউকের ভেতরে কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এখন দ্রুত গতিতে বাড়ছে। তার ভেতরে ইউকের একটা এলাকা বোল্টন, এ জায়গায় এখন 50% ইনফেকশনই হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দিয়ে। সো এটা হচ্ছে যে এই এখন বোল্টন থেকে চারদিকে ছড়াচ্ছে। এখন কন্টেইনমেন্ট যেটা দরকার, লকডাউন এক জিনিস, কন্টেইনমেন্ট এক জিনিস। কন্টেইনমেন্ট আরো একটা স্ট্র্যাটেজিক একটা পদক্ষেপ। এখন এক্সাম্পল যদি আমরা চাঁপাইনবাবগঞ্জের কথা বলি, আপনি বললেন যে ওভার 60% এখন ইনফেকশন রেট। এই ইনফেকশন রেট এখনো আমরা কনফার্ম করতে পারি না যেটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট দিয়ে কিনা। একটা ইনফেকশন নিয়ে, একটা স্যাম্পল নিয়ে টেস্ট করে বের করতে সময় লাগে 3 দিন। এখনো কিন্তু আমরা কনফার্ম না যে ওখানে ইনফেকশনটা কি। তবে ডাইনামিক্স এর উপর বেসিস করে যেটা বলা যায় যে ওখানে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, আমি ভৌগোলিক ভাবে বলতে পারি এবং ইনফেকশন রেটের কথা চিন্তা করে বলতে পারি যে মোস্ট প্রবাবলি ওটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। যদি তাই হয়ে থাকে তাহলে ওই জেলাগুলোকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিতে হবে। আমের কথা বাদ দেন, জীবন তো বাঁচাতে হবে। সো আম এখন পচে গেলেও ওই আম যদি আমরা সেফলি না আনতে পারি, ট্রান্সফার না করতে পারি, তাহলে ওই আমের মানে আন্তজেলা আম ট্রান্সফার বন্ধ করতে হবে। বাস, ট্রাক যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হবে। শুধুমাত্র জরুরি পরিবহন যেগুলো, যেমন সংবাদপত্র, অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি, এগুলোই শুধু আন্তজেলা মুভমেন্ট করতে পারবে। এটাকে বলা হয় কন্টেইনমেন্ট। আমি যদি কন্টেইনমেন্ট না করে লকডাউন দেই, লকডাউন দিলে কি হবে, শহরের ভেতরে লকডাউন থাকবে, কিন্তু শহর থেকে মানুষ কেউ কেউ বের হয়ে যাবে এবং কেউ কেউ অন্য শহর থেকে ওই শহরে প্রবেশ করবে। এটা বন্ধ করা যাবে না, এটা শুধু কন্টেইনমেন্টের মাধ্যমে বন্ধ করা যায়। সো এখন যেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আগামী 2-3 সপ্তাহের পরেই আমরা সংক্রমণের একটা ঊর্ধ্বগতি দেখব, কারণ আমাদের অলরেডি ক্লাস্টার দেখা যাচ্ছে এবং এই ক্লাস্টারকে যদি আমরা আইসোলেট না করতে পারি তাহলে এটা সম্ভব না। এখন প্রকৃতপক্ষে এই ক্লাস্টার আইসোলেট করা কখনোই সম্ভব না, কেউ পারেনি। তবে এর বিস্তারটা স্লো করে দেওয়া সম্ভব, যাতে করে একটা সহনশীলতা ভিতরে থাকে, একটা সহনশীলতা পর্যায়ে থাকে এই ইনফেকশনের ট্রান্সমিশন। এতে করে কি হবে, ভবিষ্যতে যে ওয়েভটা আমরা দেখতে যাচ্ছি এতে হসপিটালগুলো সুপার স্যাচুরেটেড হবে না, ইনফেকশনটা স্লোলি বাড়তে থাকবে। তো আমার কাছে মনে হয় যে ভ্যারিয়েন্ট সার্ভাইলেন্স এখন খুবই জরুরি এবং জেলা ওয়াইজ কন্টেইনমেন্ট এখন খুবই খুবই দরকার। শুধুমাত্র লকডাউন দিয়ে কাজ হবে না। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ এবং ডক্টর খন্দকার মেহেদী আকরাম, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন দুজন বিশেষজ্ঞের আলোচনা। আমরা ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে যেমন আলোচনা করলাম, এটা নিয়ে তেমন বেশি আতঙ্কের কিছু নেই, মানে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ডায়াবেটিস আছে এবং যাদের করোনা অলরেডি হয়ে গিয়েছে, তাদের সতর্ক থাকতে হবে। সাথে সাথে আমাদের এখন করোনা পরিস্থিতি যেটা আছে, আবার পরিস্থিতি ভয়াবহ হয়ে যেতে পারে, যেহেতু ইন্ডিয়ান ভেরিয়েন্ট বাংলাদেশে ঢুকেছে এবং চাঁপাইনবাবগঞ্জে যেটা দেখছেন সেটা অন্য অন্য সীমান্ত জেলাও যদি ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়বে। অথবা আমাদের এখনই আরও বেশি সতর্ক হওয়া দরকার। আজ এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা।